হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে শুরু করছি আজকের ক্লাস। সাথে আছে আমি কুমার জয় সাহা, MA বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। আজকে 15ই মার্চ 2024 স্কুল পর্যায়ে 2-এ অনুষ্ঠিত হয়ে গেল পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা। আজকের এই পরীক্ষাতে আমাদের পূর্ববর্তী শিক্ষকেরা আপনাদেরকে 75টি প্রশ্নের সমাধান করে দিয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে বাংলার সমাধানটা দিব। বাংলার প্রশ্ন আজকে বলতে গেলে সাবলীল এবং সহজ সরল প্রশ্নই হয়েছে। এর সমাধান নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে। এই প্রশ্ন যেন কারো মনে না থাকে, এ কারণে এই প্রশ্নের বিন্দু বিসর্গ যা আছে সব কিছু আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তো এখন আমরা প্রশ্নে যেতে পারি। বলছি আমাদের বাংলা প্রশ্নটি শুরু হয়েছে 76 নম্বর প্রশ্ন থেকে। 76 নম্বর প্রশ্ন থেকে আমাদের বাংলা প্রশ্নটি শুরু হয়েছে। শুরুতেই বাংলায় যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? আমরা জানি দুই ধরনের ভাষা রীতি হয়, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের আধিক্য বেশি দেখা যায়, কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়। যদি আমরা বলি করিয়াছি, করিয়াছি, বলেছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সাধু রীতি। আবার যদি বলে করিয়াছি, করেছি, আর যদি বলি বলিয়াছি, তাহলে সেটা চলিত রীতি। তো করিয়াছি শব্দটা এখানে যা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সাধু রীতি, আর করেছি হচ্ছে চলিত রীতি। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ কেমন হয়? এবার দেখি সর্বনাম পদে কি হয়। চলিত রীতিতে সর্বনাম পদ যেমন তাহারা, 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 এটা একটা সর্বনাম, কিন্তু এই সর্বনামটা সাধু রীতির সর্বনাম, সাধু রীতি। তাহারা চলিত রীতিতে করলে হবে তারা। তো এখানে সাধু রীতিতে তাহারা, চলিত রীতিতে তারা। সাধু রীতিতে কি হচ্ছে? দীর্ঘ হচ্ছে, এবং চলিত রীতিতে কি হচ্ছে? সংক্ষিপ্ত হচ্ছে। সুতরাং আমাদের প্রথমটার উত্তর হবে চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়। তার মানে হচ্ছে সাধু রীতিতে তো দীর্ঘ হয়, আর চলিত রীতিতে কি হবে? তাহলে সংক্ষিপ্ত হয়। তাহলে আজকের এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সংক্ষিপ্ত। এ পর্যায়ে আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোনো অংশ বাদ দিতে গেলে কোন চিহ্ন বসবে? আমরা যখন কোনো উদাহরণ ব্যবহার করি তখন আমরা ব্যবহার করতে পারি কমা, সমজাতীয় একটা কিছু হলে কমা ব্যবহার করি, ক্ষেত্র বিশেষে কোলন ব্যবহার করি। কিন্তু কোনো অংশ বাদ দিতে চাইলে যে চিহ্নটি বসাতে হবে সেটি হচ্ছে ত্রিবিন্দু। আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প অনেকেই পড়েছি, তো এই ছোট গল্পে এই ত্রিবিন্দুর ব্যবহারটা দেখা যায়। কারণ রবীন্দ্রনাথ ছোট গল্পে শেষ বৈশিষ্ট্যে বলেছেন যে অন্তর অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষেও হইল না শেষ। সেক্ষেত্রে তিনি অতৃপ্ত বাসনা রেখে যায়, অর্থাৎ কোনো অংশ বাদ দিয়ে যায়, তখন রবীন্দ্রনাথকে এই চিহ্নটা ব্যবহার করতে দেখা যায়। তাই যদি আমরা কোনো অংশ বাদ দিতে চাই তাহলে যেই চিহ্নটা বসাবো সেটা হচ্ছে ত্রিবিন্দু। আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে ত্রিবিন্দু।
আমাদের বাংলার তৃতীয় প্রশ্ন। বাংলার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কোন বানানটি শুদ্ধ? প্রথমত আমরা দেখব অপশনগুলো কি কি আছে। আমাদের প্রথম অপশনে আছে আশিস। তাহলে এই আশিস শব্দটা বাংলা বানানের রীতি 2012 ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত। সেই অনুযায়ী যে কোনো বানানে বা শব্দে যদি রস্যিকার ব্যবহার করা হয় তাহলে শুদ্ধ। আশিস বানানটা হবে এইরকম, সুতরাং এই উত্তরটা ভুল। আমাদের দ্বিতীয় যেটা আছে সেটি হচ্ছে শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ বানানটা হচ্ছে এইরকম, শিরোচ্ছেদ। তাহলে শিরোচ্ছেদও ভুল। মুমূর্ষ, এই মুমূর্ষ শব্দটা যদি আমরা মনে রাখতে চাই বা বানানটা মনে রাখতে চাই, তার একটা প্রসেস হচ্ছে একফুল দোমালি। এখানে দীর্ঘটা একফুল এবং রস্যুকার দুইটা হচ্ছে দোমালি। এটা মনে রাখার উপায় হচ্ছে একফুল দোমালি। মুমূর্ষ বানানটাতে আমরা এইভাবে লিখতে পারি, ময় রস্যুকার মু, ময় দীর্ঘকার মু, মূর্ধন্য উকার, মুমূর্ষ এবং রেফ। তার মানে মুমূর্ষ এই বানানটা ভুল, এটা রাইট। তাহলে কি দাঁড়ালো? এটা ভুল, এইটা ভুল, এইটাও ভুল, সুতরাং রাইট আনসার দ্বন্দ্ব। এবার দ্বন্দ্ব বানানটা দয় ব, দুনতা নয় দয় ব, দ্বন্দ্ব, যার মানে হচ্ছে মিলন। বুঝতে পেরেছি সকলে? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন এবং দ্বন্দ্ব বানানটা হবে এইরকম, সুতরাং কারেক্ট অ্যান্সার ইজ দ্বন্দ্ব। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে মেমোরেন্ডাম। এর পরিভাষা কি? মেমোরেন্ডাম বা এই জাতীয় যে ধরনের প্রশ্ন থাকে, একটা কোয়েশ্চেনে দেখা গেছে সকালবেলা আসছে বুক পোস্ট মানে কি? বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। তেমনইভাবে মেমোরেন্ডামের মানে হচ্ছে স্মারকলিপি। সাধারণত যৌথ মূলধনী কোম্পানিতে এই ধরনের স্মারকলিপি ব্যবহার করা হয়। তো এটা পরিভাষা টোটালটাই আপনাদের বই থেকে এসেছে, যেটা উত্তরটা হচ্ছে স্মারকলিপি। এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা একটু দেখি। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে, সাধু ও চলিত রীতি শব্দ একই বাক্যে ব্যবহার করলে কি বলে? আমরা জানি একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবং এই বাক্যে বিভিন্ন ধরনের দোষ হতে পারে। এই দোষের ভিতরে আছে গুরুচণ্ডালী দোষ, বাহুল্য দোষ, তারপর হচ্ছে মিশ্র দোষ, লঘু দোষ, এই ধরনের দোষ হতে পারে। তো আমাদের খুঁজে বের করতে হবে আসলে সাধুরীতি এবং চলিত রীতি যদি দুইটা একসাথে করে দেওয়া হয় তাহলে কোন ধরনের ভুলটা হয়। যদি বলা হয় আমি আপনার সহিত কথা বলতে চাই, যদি বলা হয় আমি আপনার সহিত কথা বলতে চাই, তাহলে এই যে আমি আপনার সহিত এতটুকু অংশ হচ্ছে সাধু এবং কথা বলতে চাই এটা হচ্ছে চলিত। দুইটা কি হয়ে গেল? মিক্সড হয়ে গেল, মিশ্র হয়ে গেল। এবার সাধু এবং চলিত এই দুইটা যদি একসাথে মিশে যায় তাহলে শুনতে কটু লাগে। আমি আপনার সহিত কথা বলতে চাই, কেমন শোনা যায়? তো অর্ধেক সাধু এবং অর্ধেক চলিত। তো সাধু এবং চলিত যদি মিশ্র হয়ে যায় তাহলে এই দোষটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। সাধু চলিত মিশ্রণ হলে যে দোষটা হয় সেটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তাহলে আমাদের আজকের উত্তর হচ্ছে
গুরুচণ্ডালী দোষ। বুঝতে পারছি সকলে? আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয়? আমরা গাছি করা এটা হচ্ছে বাগধারা। আমরা গাছি করা এটা আসছে হচ্ছে বাগধারা থেকে, যার অর্থ হচ্ছে অযথা তোষামত। আমরা জানি এই ধরনের প্রশ্ন ব্যাকরণের নির্মিতি অংশ থেকে আসে এবং এটা সম্পূর্ণই মুখস্থর একটা বিষয়। তো আমরা গাছি করা হচ্ছে অযথা তোষামত। তারপর হচ্ছে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে হাইফেন কোথায় বসে? হাইফেন কোথায় বসে? দুটি বাক্যের সংযোগ দেখাতে, দুটি শব্দের সংযোগ দেখাতে, বাক্যের উদ্ধৃতি প্রয়োগ করতে, উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে। আমরা যখন বাক্যের উদ্ধৃতি প্রয়োগ করি বা কারো মুখ নিঃসৃত বাণীটা বলি, তখন আমরা যেই চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে উত্তরণ চিহ্ন। এবার কথা হচ্ছে উত্তরণ চিহ্ন আমরা কারো বাণীতে, মুখের বাণীতে ব্যবহার করি, তাহলে হাইফেন কারো বাণীতে ব্যবহার করা হবে না, অর্থাৎ উদ্ধৃতিতে হাইফেন ব্যবহার করা হয় না। বাক্যের দুটি বাক্যের সংযোগ দেখাতে, আমরা যদি বাক্যের সংযোগ দেখাতে চাই তাহলে হচ্ছে আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় যোজক। কি বলা হয়? যোজক, যেটা কিনা দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, যোজক। সুতরাং হাইফেন দুই বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে না, তাহলে এটা ভুল। উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে, উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে কখনোই হাইফেন ব্যবহার করা হয় না। বাকি রইল দুটি শব্দের সংযোগ বোঝাতে। আমরা যদি সমাসের দিকে যাই, দ্বন্দ্ব সমাস যখন আমরা করি, তখন আমরা দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে যেটা ব্যবহার করি, যেমন বাবা মা, বাবা মা, তাল তমাল, দুধে ভাতে। এই যে বাবা একটা শব্দ, মা একটা শব্দ, তাল একটা শব্দ, তমাল একটা শব্দ, দুধে একটা শব্দ, ভাতে একটা শব্দ। তো এই শব্দগুলাকে সংযোগ করেছে এই হাইপেনগুলা, সংযোগ করেছে এই হাইপেনগুলা। তো সুতরাং হাইপেন কোথায় বসে? দুই শব্দের সংযোগ দেখাতে হাইপেন বসে বা ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে খ। বুঝতে পেরেছি সকলে? আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে লুক বিফোর ইউ লিপ। সঠিক অনুবাদ কোনটি? আমরা জানি অনুবাদ দুই ধরনের হয়, আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ। এটার আক্ষরিক অনুবাদ বা ভাবানুবাদ কোনোটাই চাওয়া হয় নাই, চাইছে অনুবাদ কোনটি। তাহলে শুধুমাত্র এটা বাংলা করে দিলে হবে, লুক বিফোর ইউ লিপ, অর্থাৎ ভাবিয়া করিও বা ভাবিয়া করিও কাজ। ভাবিয়া করিও কাজ, তার সঠিক উত্তর হচ্ছে ভাবিয়া করিও কাজ। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? আমরা আমাদের মা খালাদের শুনতে বলি যে আমার ভরাডুবি হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা। তাহলে ভরাডুবি এই বাগধারাটি অর্থ হচ্ছে সর্বনাশ। ভরাডুবি সর্বনাশ এই বাগধারাটি হবে
যথোপযুক্ত হবে ভরাডুবি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ? নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাক্যে বিভিন্ন ধরনের ভুল হতে পারে, যেমন বাহুল্য দোষ, গুরুচণ্ডালী দোষ, বা বাক্যে বানানো ভুল হতে পারে। তো এই ধরনের বাক্যকে বলা হয় অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ বাক্যটিতে কি ধরনের ভুল হয়েছে এটি খুঁজে বের করে তারপর আমার সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। আমরা যদি একটা একটা করে অপশন দেখি যে আসলে কোনটা ভুল হয়েছে, আমাদের অপশন প্রথমে আছে অশ্রু জলে চোখ ভেসে গেল। অশ্রু জলে চোখ ভেসে গেল, অশ্রু জলে চোখ ভেসে গেল। অশ্রু, অশ্রু জল মানে চোখের জল, চোখের জল। তো এখানে সাধুচলিত মিক্সড হয়ে গেছে, অশ্রু অশ্রু। যদি বলা হতো চোখের জলে ভেসে গেল তাহলে ঠিক হতো, সুতরাং এই উত্তরটা ভুল। অঙ্ক কষিতে ভুল করিও না, অঙ্ক কষিতে ভুল করিও না। তো অঙ্ক কষিতে না, অঙ্ক করতে ভুল যদি বানানটা দেখি তাহলে হচ্ছে ভুল বানানটাই ভুল করা আছে, এই জায়গাতে ভুল বানানটাই সম্পূর্ণ ভুলে আছে। যদি লেখা হয়তো ভুল তাহলে হয়তো উত্তরটা ঠিক হতো, সুতরাং এটা হবে না। আমাদের পরবর্তী অপশনটি হচ্ছে, আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ, প্রত্যক্ষ, চাক্ষুষ এবং প্রত্যক্ষ, এখানে যে ভুলটি হয়েছে এটিকে বলা হয় বাক্যের বাহুল্য দোষ। আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। যদি বলা হতো আমি ঘটনাটি চাক্ষুষ করেছি, বা যদি বলা হতো আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি, তাহলে উত্তরটা ঠিক হতো। কিন্তু এখানে দুইটি ব্যবহার করা হয়েছে একই ধরনের শব্দ, বহুবচন দুইবার ব্যবহার করা হলে তাকে বলা হচ্ছে বাহুল্য দোষ, বাহুল্য দোষ। বাহুল্য দোষ। তো আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, বাহুল্য দোষের কারণে এটা ভুল। অশ্রু জলের জায়গায় চোখের জলে হবে। অঙ্ক কষিতে না, অঙ্ক করিতে ভুল বানানটাই ভুল হয়েছে, সুতরাং এইটাও ভুল। তার পরবর্তী অপশনে আছে সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো ধরনের ভুল নেই, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সৎ চরিত্রের লোক সকলেই প্রিয়। আমাদের পরবর্তী প্রশ্নটিতে আমরা যাচ্ছি, অনাথ এর স্ত্রীলিঙ্গ কি হবে? অনাথ এর স্ত্রীলিঙ্গ কি হবে? মূলত অনাথের স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথা। অনাথের স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথা। অনাথ এর স্ত্রীলিঙ্গ এখানে দেওয়া আছে অনাথিনী, অনাথিনী, অনাথি, নাথবতী। অনাথিনী বানান রাইট হচ্ছে এইটা, ভুল অনাথি।
মূলত এই প্রশ্নের উত্তরটা অপশনে দেওয়া নাই, খুব সম্ভবত এটা অটোমার্কস হবে। অনাথের স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথা। অনেকে মনে করতে পারেন যে অনাথের স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথিনী, মূলত অনাথের স্ত্রীলিঙ্গ অনাথা। সঠিক উত্তর অনাথা। আমাদের 87 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে নারীর হাসি পবিত্র, এটা এক কথায় প্রকাশ। তো যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে? শুচিস্মিতা। এটা এক কথায় প্রকাশ, এটা মুখস্থ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে শুচিস্মিতা। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যা দেখা যায়নি যা। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখা যায়নি যা। দেখা যায়নি যা অর্থাৎ যা দেখা যায় না তাকে আমরা কি বলি? অদৃশ্য। এটা এক কথায় প্রকাশ, দেখা যায়নি যা, এটা হচ্ছে অদৃশ্য। এরপর আসি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি আমরা কারক বিভক্তি থেকে এসেছে। আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে? আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে? তো এখানে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি দেওয়া আছে? প্রথম অপশন করণে সপ্তমী, দ্বিতীয়তে দেওয়া আছে অপাদানে সপ্তমী, তৃতীয়তে আছে কর্মে সপ্তমী, চতুর্থ হচ্ছে অপাদানে শূন্য। সবার শুরুতেই আমাদের জেনে নিতে হবে কোন কারককে কিভাবে ব্যাখ্যা করা হয়। প্রথমে হচ্ছে করণ কারক। কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। এখানে কোনো কিছু দ্বারা ক্রিয়া সম্পাদনের বিষয়টা বলা হয় নাই, এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে রাগ হবে। তাহলে করণ কোনো যন্ত্র সহায়ক বা উপকরণ হলে করণ হয়। এই রাঘব শব্দটা কোনো যন্ত্রও না, সহায়কও না, কোনো উপকরণও না। অপাদান কারক, তারপর আছে কর্মে সপ্তমী, অপাদানে শূন্য। এবার আসি আমরা কর্মকারকে। কর্মকারক হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। যদি বলা হয় যে নাসিমা ফুল তুলে, যদি বলা হয় যে নাসিমা ফুল তোলে, তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাই? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাই? নাসিমা ফুল তুলে, তাহলে এখানে ফুল কি তুলে? ফুল তুলে, তাহলে এই ফুলটা হচ্ছে কর্ম। এইবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে? আমি কি ডরাই সখী ভিখারি কি? তাহলে কি উত্তরটা পাচ্ছি? না, উত্তরটা পাচ্ছি না। তাহলে এটা কর্মে সপ্তমী হবে না। তারপর দুইটা অপশন আছে খ এবং ঘতে, অপাদানে সপ্তমী আর অপাদানে শূন্য। অপাদানে সপ্তমী আর হচ্ছে অপাদানে শূন্য। এবার আসি অপাদান কারকে। যা হতে কোনো কিছু উৎপন্ন, গৃহীত, পতিত, বিচ্যুত
বা কাউকে দেখে ভীত হওয়া বোঝায় তাকে অপাদান কারক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন যে এখানে ডরাই, ডরাই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই ডরাই কিন্তু অপাদান কারকের ভীত থেকে এসেছে। সংজ্ঞাতে মাত্র বলেছিলাম যে যা হতে কোনো কিছু উৎপন্ন, গৃহীত, পতিত, বিচ্যুত বা কাউকে দেখে ভীত হওয়া বোঝায় তাকে অপাদান কারক বলে, অথবা ক্রিয়ার উৎসকে বলা হয় অপাদান কারক। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে রাঘব এটা কোন কারক। একে তো হচ্ছে অপাদানের একটা বৈশিষ্ট্য হচ্ছে কাউকে দেখে ভীত হওয়া, তো আমি কাকে দেখে ভীত হই? রাঘবকে। এই দিক থেকে চিন্তা করলে এটা অপাদান কারক। তো অপাদান কারক এবার আসতে হবে যে বুঝে নিলাম এটা উত্তর হবে না, এইটাও হবে না। অপাদান কারক যেহেতু আমাদের অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে ঘ, আমরা এখনো পর্যন্ত বলতে পারি না যে কোনটা সঠিক উত্তর হবে। তো এবার দেখতে হবে রাঘব এ, এখানে কোন বিভক্তি আছে? এ বিভক্তি আছে, তাহলে আমাদের উত্তরটা হবে অপাদানে সপ্তমী। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপাদানে সপ্তমী। আমরা পরবর্তী প্রশ্নটিতে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে তিলে তেল আছে বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি? তিলে তেল আছে বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি? মূলত আমরা জানি কারক হচ্ছে 6 প্রকার, এর ভিতরে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। তো এখানে অপশনগুলো হচ্ছে অধিকরণের সপ্তমী, অধিকরণের শূন্য, অপাদানের সপ্তমী এবং অপাদানের শূন্য। কোনটা উত্তর? তো প্রথমত আমাদের ধারণা থাকতে হবে অপাদান কারক এবং অধিকরণ কারক সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী প্রশ্নে অপাদান কারক সম্পর্কে ধারণা নিয়েছিলাম যে যা হতে কোনো কিছু উৎপন্ন, গৃহীত, পতিত, বিচ্যুত বা কাউকে দেখে ভীত হওয়া বোঝায় তাহলে তাকে বলা হয় অপাদান কারক। সুতরাং তিল হতে তিলে তেল আছে, এখানে কিন্তু বলা হয় নাই তিল হতে তেল হয়, তিল হতে তেল হয়। তিল হতে তেল হয়। যদি বলা হতো তিল হতে তেল হয় এবং তিল কোন কারক, তখন তিল হতো অপাদান কারক, কারণ অপাদান কারকে ক্রিয়ার উৎস বোঝানো হয়, অপাদান কারকে ক্রিয়ার উৎস বোঝানো হয়। তিল হতে তেল হয়, কি হতে তেল হয়? তিল হতে তেল হয়, অর্থাৎ তেলের উৎস কি? তিল। সুতরাং এটা অপাদান কারক হবে না, এখানে বলা হয়েছে তিলে তেল আছে। এইবার অপাদান কারক ছাড়া আমাদের অপশনে আর কি আছে? অপাদান কারক ছাড়া আমাদের অপশনে আছে হচ্ছে অধিকরণ কারক। তাহলে দেখি অধিকরণ কারক কাকে বলে। ক্রিয়ার স্থান বা কালকে বলা হয় অধিকরণ কারক, বা যে স্থানে বা সময়ে ক্রিয়া সংঘটিত হয় তাকে অধিকরণ কারক বলে। এবার দেখি তিলে আবার আরেকটা প্রসেস হচ্ছে অধিকরণ কারক চিনার। এখানে প্রশ্ন করতে হবে কখন বা কোথায়, কোথায় দ্বারা। এখানে যদি আমি প্রশ্ন করি কোথায় তেল আছে, যদি প্রশ্ন করা হয় কোথায় তেল আছে, তাহলে উত্তরটি হবে তিলে তেল আছে। তাহলে তিলে কোন কারকে কোন বিভক্তি? যেহেতু আমি আগে বললাম যে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়। কখন তেল আছে, আচ্ছা এটা হইল না। এবার যদি বলি কোথায় তেল আছে, তাহলে উত্তরটা কি আসবে? তিলে তেল আছে। তাহলে তিলে হচ্ছে অধিকরণ কারক এবং সাথে বিভক্তি কোনটা? তিলে শেষে কি আছে? এ আছে।
সুতরাং আমার বিভক্তির হচ্ছে এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই আমাদের উত্তরটা হবে অধিকরণে সপ্তমী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমাদের 91 নম্বর প্রশ্নটি হচ্ছে কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? কুবলয়। বঙ্কিমচন্দ্রের একটা উক্তিতে বলা হয়েছিল মিন খোবাকুল কুবলয়, মাছের তাড়নে পদ্ম কাঁপিতেছে। কুবলয় মানে হচ্ছে পদ্ম, কমল মানে হচ্ছে পদ্ম, এটা আমরা সবাই জানি। কেশ মানে হচ্ছে চুল। ঝর্ণা নামক একটি কবিতা আছে, ঝর্ণা ঝর্ণা ওগো সুন্দরী ঝর্ণা, তরলিত চণ্ডিকা চন্দন বর্ণা, গিরিমল্লিকা দোলে কুন্তল কর্ণে। তাহলে গিরিমল্লিকা দোলে কুন্তল কর্ণে, অর্থাৎ গিরিমল্লিকা মানুষ ফুল কোন জায়গাতে রাখে? মানুষ ফুল অবশ্যই মাথায় পরে। সুতরাং গিরিমল্লিকা দুলে কুন্তল কর্ণে, অর্থাৎ কুন্তলে দুলে গিরিমল্লিকা, অর্থাৎ কেশে দুলে গিরিমল্লিকা, অর্থাৎ কুন্তল মানে হচ্ছে কেশ। আমাদের 92 নম্বর প্রশ্নটি হচ্ছে আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আত্মজা। আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অপশন এতে আছে, অপশন কতে আছে দুহিতা, খতে আছে তনয়া, গতে আছে পুত্র, ঘতে আছে কন্যা। আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? দুহিতা। দুহিতা মানে কন্যা। ওকে, দুহিতা মানে কন্যা। তনয়া, তনয়া যদি বলা হয় তনয়, স্ত্রীলিঙ্গ হচ্ছে তনয়া, অর্থাৎ তনয় মানে হচ্ছে পুত্র আর তনয়া মানে হচ্ছে কন্যা। তনয় মানে হচ্ছে পুত্র আর তনয়া মানে হচ্ছে কন্যা। সুতরাং তনয়া মানে হচ্ছে কন্যা, দুহিতা মানে হচ্ছে কন্যা, আত্মজা মানে হচ্ছে কন্যা। তো আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? দুহিতা কন্যা, সুতরাং এটা হবে না। তনয়া মানেও কন্যা, এইটাও হবে না। ঘ নাম্বার আছে শুধু কন্যা, আগেই বলছি যে আত্মজা মানে হচ্ছে কন্যা, সুতরাং এই তিনটা উত্তর হবে না। তাই আমাদের সঠিক উত্তরটি হচ্ছে পুত্র। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ থেকে এসেছে, বিপরীতার্থক শব্দ, যে ভূত শব্দের বিপরীত শব্দ কি? তো অনেকে ভূত শব্দের বিপরীত শব্দ, কেউ দাগায় আসছে পেত, কেউ দাগায় আসছে বর্তমান, কারো কাছে ভূত মানে ভবিষ্যৎ, কেউ বলে অতীত। কিন্তু ভূত শব্দটি মানে হচ্ছে, ভূত শব্দ যদি সমার্থক শব্দ করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে অতীত। ভূত শব্দের সমার্থক শব্দ হচ্ছে অতীত। ভূত শব্দের সমার্থক শব্দ হচ্ছে অতীত। অতীত। যদি বলা হতো ভূত শব্দের সমার্থক শব্দ কি, তাহলে এর উত্তর হতো অতীত। কিন্তু এখানে সমার্থক শব্দ চাওয়া হয় নাই, এখানে চাওয়া হয়েছে বিপরীত শব্দ কি। তো আমরা ভূত শব্দের বিপরীত শব্দ না জানলেও আমরা কিন্তু অতীত শব্দের বিপরীত শব্দ জানি। অতীত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। সুতরাং এটা হচ্ছে একটু টেকনিক্যালি করলে এটা পারা যায় যে ভূত শব্দের বিপরীত শব্দ যদি আমি নাও জানি তবু কিন্তু আমি দিতে পারতাম। ভূত শব্দের বিপরীত শব্দ কি? ভূত মানে হচ্ছে অতীত, আর অতীতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। যদি জানা থাকে ভূত শব্দের বিপরীত শব্দ কি, ভবিষ্যৎ, ভালো কথা। আর যদি না জানা থাকে তাহলে কি হবে যে ভূতের সমার্থক শব্দ কি, অতীত, এবং অতীতের বিপরীত শব্দ কি, ভবিষ্যৎ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী প্রশ্নটি কি?
আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি? প্রথম অপশনে আছে হচ্ছে সংক্ষেপণ, দ্বিতীয় অপশনে আছে মিলন, তৃতীয় অপশনে আছে একপদীকরণ, চতুর্থ অপশনে আছে চিহ্ন। আমরা জানি সন্ধি শব্দের অর্থ কি। এখানে আছে সংক্ষেপণ। সংক্ষেপণের কথা বললে আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে সমাস। সংক্ষেপণের কথা বললে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একপদীকরণ। দুই বা ততোধিক পদ এক পদে পরিণত করাকে সমাস বলে। তাহলে সংক্ষেপণ হলে সমাস হবে, একপদীকরণ হলে সমাস হবে, আর সন্ধি শব্দের অর্থ কখনোই চিহ্ন হবে না। আর মিলনের ক্ষেত্রে সমাসে এবং সন্ধির ভিতরে মিল রয়েছে। এবার কথা হচ্ছে সমাস এবং সন্ধির ভিতরে সংক্ষেপণ, একপদীকরণ, মিলন, এই তিনটার ভিতর মিলনের মিল রয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা সন্ধি কোনটা সমাস? সন্ধি এবং সমাসের ভিতরে পার্থক্য কোন জায়গায়? আমাদের সন্ধি হচ্ছে পরস্পর সন্নিহিত এবং অব্যহিত দুইটি ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে পদের মিলন। অর্থাৎ যখন কতগুলো পদ একসাথে হবে তখন সেটা হবে সমাস, আর যখন কতগুলো ধ্বনি একসাথে হবে তখন সেটা হবে সন্ধি। সুতরাং সন্ধি শব্দের অর্থ মিলন। আমাদের সঠিক উত্তর হচ্ছে মিলন। আমাদের পরবর্তী যেই প্রশ্নটি আছে সেটিও সন্ধি থেকে এসেছে। সতীশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? তো আমরা জানি পরস্পর সন্নিহিত এবং অব্যহিত দুইটি ধ্বনির মিলনকে বলা হয় হচ্ছে সন্ধি। তো এখানে দুইটি ধ্বনি আমাকে খুঁজে বের করতে হবে। সতীশ শব্দটা শোনার পরে সবার প্রথমে মাথায় যে শব্দটা আসে বা যেই ধ্বনিটা আসে সেটা হচ্ছে সতী। সতী যুগ ইস, সতীশ। তো এটার চেনার উপায়টা হচ্ছে এরকম যে এখানে কি আছে, সন্ধিটা হচ্ছে এই জায়গায় সতীশ। মূলত সন্ধিটা এই দীর্ঘিকারে মিলিত হয়েছে সন্ধি। আমাদের দুইটা ধ্বনি মিলন হয়েছে এই দীর্ঘিকারে। তাহলে এখানে একটু দেখেন, সতী এখানে আছে হচ্ছে দীর্ঘিকার, যোগ এখানেও আছে দীর্ঘী। সন্ধি নিয়ম অনুযায়ী দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই সমান সমান দীর্ঘ ই। সুতরাং এখানে দীর্ঘ ই দেখে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় দীর্ঘ ই আছে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রশ্মি, রশ্মি রস্ব ই প্লাস রস্ব ই। আমরা জানি রস্ব ই প্লাস রস্ব ই সমান সমান হয় রস্ব ই। সুতরাং এটার সাথে মিলে না, আমাকে এখানে দীর্ঘ ই আনতে হবে। এরপর আছে রস্ব ই প্লাস দীর্ঘ ই, রস্ব ই প্লাস দীর্ঘ ই, এটা রস্ব ই হয়। এটাও একই অবস্থা, প্রথমে আছে দীর্ঘ ই, সতী যুগ ইস। এখানে প্রথমে আছে দীর্ঘ ই, তারপরে আছে রস্ব ই। অর্থাৎ দুইটা মিলালে হবে রস্ব ই। একমাত্র এখানেই দীর্ঘ ই দীর্ঘ ই দুইটা ধ্বনি মিলিত হয়ে আমার উত্তর আসবে দীর্ঘ ই। তাই সঠিক উত্তর হচ্ছে সতী যুগ ইস, সতীশ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মা তা,
শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মাতা। প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে ধারণা না থাকলে এটার উত্তর করতে পারবেন না। প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি কাকে বলে? ক্রিয়া বা শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। ক্রিয়া বা শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের হয়, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। তো এখানে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় প্রকৃতি চিহ্ন। প্রত্যেকটা শব্দের আগে প্রকৃতি চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা কখনোই গোলায় ফেলবেন না, যেটাকে রুট ওভার বলা হয়। এখানে তো রুট ওভারই ব্যবহার করা হয়েছে, কিন্তু চিহ্নটা হবে এইরকম, প্রকৃতি চিহ্ন। তো মাতা শব্দটাতে এই প্রকৃতি চিহ্নটা ব্যবহার করা হয়েছে, এবং এই প্রকৃতি চিহ্নটা দেখলে মনে করতে হবে যেটা হচ্ছে কৃত প্রত্যয়, কারণ ক্রিয়া প্রকৃতির আগেই শুধুমাত্র প্রকৃতি চিহ্ন বসে। আরেকটু বোঝার জন্য বলে দিই যে এটাকে বলা হয় প্রকৃতি আর এটাকে বলা হয় প্রত্যয়। ক্রিয়া বা শব্দের মূল, যেমন মাতা শব্দটা বললেই আমাদের চোখের সামনে যেই জিনিসটা ভেসে ওঠে বা যেই শব্দটা ভেসে ওঠে তা হচ্ছে মা। অর্থাৎ মাতা শব্দের মূলটা হচ্ছে মা। আমরা বলছি ক্রিয়া বা শব্দের মূলকে বলা হচ্ছে প্রকৃতি, তাহলে মা হচ্ছে প্রকৃতি আর তা হচ্ছে প্রত্যয়। মা প্রকৃতি আর তা হচ্ছে প্রত্যয়, এবং এটা সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়ের নিয়ম অনুযায়ী তা থাকলে ত্রিচ হয়। সংস্কৃত কৃত প্রত্যয়ের নিয়ম অনুযায়ী তা থাকলে ত্রিচ হয়। সুতরাং মা যুগ তা বা ত্রিচ। সঠিক উত্তর হচ্ছে মা যুগ ত্রিচ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এসেছে সমাজ থেকে, কর পল্লব। কর পল্লব সমাস আসলে অনেক একটা বিস্তারিত বিষয়, তো মোটামুটি এই প্রশ্নটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাস? এই ব্যাস বাক্যটি কোন সমাস? প্রথমত, কর পল্লবের ন্যায় এই ব্যাস বাক্যটিকে আমি সমস্ত পদে পরিণত করব। কর পল্লবের ন্যায় এর সমস্ত পদ যদি করি তাহলে হবে কর পল্লব। কর পল্লবের ন্যায় এটার সমস্ত পদ যদি করি তাহলে হবে কর পল্লব। আমরা কর্মধারয় সমাসের সংজ্ঞাতে জানি যে বিশেষ্য এবং বিশেষণ পদ মিলে যে সমাস হয়, বা কারো কারো মতে বিশেষ্য 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 বিশেষণ 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 মিলে যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ বিশেষ্য বিশেষণের সাথে কর্মধারয় সমাসের একটা সম্পর্ক থাকে। বিশেষ্য বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। তো এখানে আমার দেখতে হবে, যেহেতু বিশেষণ বিশেষ্য বলা হয়েছে, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। কর পল্লব, হাতের কর, হাতের কর একটা প্রত্যঙ্গের নাম, সুতরাং যেহেতু নাম সেহেতু বিশেষ্য। পল্লব মানে হচ্ছে পাতা, পাতাও একটা নাম। পল্লব মানে হচ্ছে পাতা, এটা একটা নাম, এটাও বিশেষ্য। তার মানে দাঁড়াচ্ছে কর বিশেষ্য প্লাস পল্লবটাও বিশেষ্য। যদি কোনো সমস্ত পদে দুইটাই বিশেষ্য পদ থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে এটা উপমিত কর্মধারয় সমাস। যদি একটা বিশেষ্য প্লাস একটা বিশেষণ
থাকে তাহলে ধরে নিতে হবে এটা উপমান। খুব সহজেই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নির্ণয় করা যায়। উপমান কর্মধারয় সমাস নির্ণয়ের নিয়মটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষণ, এবং উপমিত কর্মধারয় সমাস নির্ণয়ের নিয়মটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য, অর্থাৎ নাউন প্লাস নাউন হলে উপমিত এবং নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে উপমান। এক্ষেত্রে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। তুষার শুভ্র একটা উদাহরণ নিলাম। আপনাদের ক্লিয়ার করার জন্য আমি একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। একটা উদাহরণ নিলাম, তুষার শুভ্র। এখানে তুষার মানে হচ্ছে বরফ ধরতে পারেন, আর শুভ্র মানে হচ্ছে সাদা। বরফ একটা নাম, এটা বিশেষ্য। সাদা এটা হচ্ছে একটা রং। আমরা জানি যে রং হলে সেটা হচ্ছে বিশেষণ। বিশেষণ, সুতরাং একটা বিশেষণ পাইছি এবং একটা বিশেষ্য পাইছি, একটা বিশেষণ পাইছি। সুতরাং বিশেষ্য প্লাস বিশেষণে হবে উপমান। তার মানে তুষার শুভ্র হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর যদি দুইটাই বিশেষ্য পাইতাম তাহলে সেটা হইতো উপমিত কর্মধারয় সমাস। যেমন এইটা, কর পল্লবের ন্যায়। কর পল্লব, কর পল্লব, অর্থাৎ কর হচ্ছে বিশেষ্য এবং পল্লব বিশেষ্য। দুইটাই বিশেষ্য পদ হওয়ার কারণে ক্লিয়ার কাট উত্তর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আশা করছি প্রশ্নটির উত্তরটি খুবই ক্লিয়ার হয়ে গেছে সকলের মাঝে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে সমাজ থেকে, জন্মান্ধ। প্রশ্নটি হচ্ছে জন্মান্ধ। তো প্রথমত আমাকে এটাকে ব্যাসবাক্য করার চেষ্টা করতে হবে, তার পরবর্তীতে সমাস নির্ণয় করতে হবে। জন্মান্ধ, জন্মান্ধ মানে কি? যে জন্মান্ধ মানে আমাদের এটা মনের ভিতরেই ভেসে উঠে যে জন্মান্ধ মানে হচ্ছে জন্ম থেকেই অন্ধ, তা জন্ম হওয়ার পর থেকেই সে অন্ধ। অর্থাৎ এটার ব্যাসবাক্য যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? জন্ম থেকে অন্ধ। জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। তো এখানে জন্ম থেকে অন্ধ, এখানে আমরা একটা বিভক্তি পাইছি থেকে। আমরা জানি হইতে থেকে চে, এই বিভক্তিগুলোকে বলা হয় পঞ্চমী বিভক্তি। কি বিভক্তি? পঞ্চমী বিভক্তি। হইতে থেকে চে। আমরা যদি অপশন ওয়াইজ যাই তাহলে দেখতে পারি প্রথমে আছে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা কি? দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত লোপ পেয়ে এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে তৎপুরুষ কর্মধারয় সমাস বলে। তো এখানে আমরা যদি ব্যাসবাক্যটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো থেকে বিভক্তিটি আছে এবং থেকে বিভক্তিটি হচ্ছে পঞ্চমী বিভক্তি। এবং এখন যদি আমি এই থেকে বিভক্তিটাকে কেটে দিই বা বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে? জন্ম অন্ধ, অর্থাৎ জন্মান্ধ। তার মানে হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি থেকে বিভক্তিটি লোপ পেয়েছে এবং জন্মান্ধর জায়গাতে তার জীবনের মাঝামাঝি সময় সে অন্ধ হতে পারত, আহত হওয়ার পর থেকে অন্ধ হইতে পারত, কিন্তু এখানে অন্ধটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ পরপদ প্রাধান্য দেওয়া আছে এবং
পঞ্চমী বিভক্তিটি লুপ পেয়েছে। যেহেতু বিভক্তি লুপ পেয়েছে এবং বিভক্তি লুপের সাথে যে সমাসের সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। এখানে পঞ্চমী বিভক্তির লুপ পেয়েছে, তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। আমাদের পরবর্তী প্রশ্নটিতে আমরা যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রকৃতি প্রত্যয় থেকেই এসেছে। তো প্রকৃতি প্রত্যয়ের এবারে প্রশ্নটি হচ্ছে বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আমরা প্রত্যয়ের আগের প্রশ্নটিতে বুঝতে পেরেছিলাম যে এটাকে বলা হয় প্রকৃতি, এটাকে বলা হয় প্রত্যয়। তাহলে আমাকে বের করতে হবে বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি। সবার প্রথমে আসি, বর্ধমান মানে কি? বর্ধমান মানে হচ্ছে বাড়া। একটা দাগ দিলাম, এটা যদি আমি বাড়াই তাহলে বাড়বে, বাড়াই বাড়বে। বর্ধমান অর্থাৎ বাড়ছে। তাহলে বাড়ানো একটা কাজ, বাড়ানো মানে হচ্ছে একটা কাজ। আর কাজ বোঝালে যে প্রকৃতি হয় ওই প্রকৃতিকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। তো বর্ধমান শব্দটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় বসবে। তাহলে প্রথমে দেওয়া আছে বর্ধ যুগ মান, বৃদ্ধি যুগ মান, বর্ধন যুগ মান, বৃদ্ধ যুগ মান। তো আমি আগেই বলছিলাম যে মূল শব্দটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ প্রকৃতিটা খুঁজে বের করতে পারলে প্রত্যয় খুব সহজে বের করা যায়। বর্ধমান শব্দটির প্রকৃতি বা মূল শব্দ যদি আমরা বলি, বর্ধমান শব্দটি আসছে হচ্ছে বৃদ্ধ শব্দ থেকে। কোন শব্দ থেকে? বৃদ্ধ শব্দ থেকে, যার মানে হচ্ছে বৃদ্ধি বা বাড়া। তো আমি আগেই বলছি বর্ধমান মানে হচ্ছে বাড়ানো। বৃদ্ধ শব্দটির অর্থ হচ্ছে বৃদ্ধি বা বাড়া, আর বৃদ্ধের সাথে মান লাগাইলে হয়ে যায় বর্ধমান। অর্থাৎ বৃদ্ধ এই শব্দটি হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি এবং এটার সাথে বসবে মান, মানে হচ্ছে কৃত প্রত্যয়। তাই আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বৃদ্ধ যুগ মান। আমাদের পরবর্তী প্রশ্নটি এবং সর্বশেষ প্রশ্ন, অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা জানি বিপরীত শব্দ মাথা খাটিয়েও করা যায়, মুখস্থ করেও করা যায়। তো বিপরীত শব্দের ক্ষেত্রে এই অনাবিল শব্দটি বিপরীত শব্দ কি? অনাবিল শব্দের বিপরীত শব্দ দেওয়া আছে অনানাবিল, তারপরে আছে আবিল, আবিলতা, অনাগত। মাথার ভিতর যদি একটু বুদ্ধি থাকে তাহলে আমরা এলিমিনেশন প্রসেসটা লক্ষ্য করতে পারি যে এলিমিনেশন প্রসেসটা আসলে কি। এলিমিনেশন প্রসেসটা হচ্ছে আমাকে একটা একটা করে উত্তর বাদ দিতে হবে। এরকম হয় অনেক সময় যে দুইটার ভিতর আমার কনফিউশন, তিনটার ভিতর আমার কনফিউশন, তারপর আমরা ভুল চক্রে বা নিজের ইচ্ছা মতো গোলা ভরাট করে দিয়ে আসি। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেসটা ফলো করতে পারেন। এলিমিনেশন প্রসেসে আপনাকে একটা একটা করে বাদ দিতে হবে, যেটা হবে না এটা হবে না এরকম। তো আমাদের প্রথমে যাই হচ্ছে অনাগত। অনাবিলের সাথে অনাগতর কোনো সম্পর্ক হতে পারে না। অনাবিল, আবিলতা, আবিলতা এটার অর্থ আবিলতা, এটার আসলে কোনো অর্থপূর্ণ শব্দই না। তারপর আছে অনানাবিল, এখানে বানানে ভুল আছে, তাহলে এটা অর্থপূর্ণ শব্দই না আপনার দৃষ্টিকোণ থেকে। অনাগত কখনোই অনাবিল শব্দের বিপরীত শব্দ অনাগত হতে পারে না। অনানাবিল এটা খুব সম্ভবত আপনার কাছে মনে হবে যে হয়তো বা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এরকম করে আমরা এলিমিনেশন প্রসেসটা অনুসরণ করতে পারি। তাহলে অনাগত ভুল, আবিলতা ভুল, অনানাবিল ভুল। তাহলে অনাবিল শব্দের বিপরীত শব্দ দাঁড়াচ্ছে আবিল। অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল। তাহলে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার হচ্ছে আবিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের বাংলা স্কুল পর্যায়ে 2-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সমাধান। সকলকে আন্তরিকভাবে বিদায় জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।